হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার অ্যাসপিরেন্টস। আজকে শুরু করছি পলিটির থার্ড ক্লাস এবং এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ 50টি কি 51টি ধারা দেখব। প্রত্যেকটা ক্লাসে এবার থেকে এরকম 50টা করে ধারা আসতে থাকবে। এইভাবে আমরা একটা সিরিজ কমপ্লিট করব এইখানে, যার ফলে আপকামিং যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম বা সিজিএল এক্সামের ধারা রিলেটেড যেন কোনো প্রবলেম না থাকে। এই ধারাগুলোর পরে আমরা অ্যামেন্ডমেন্ট আরও যে বিষয়বস্তুগুলো আছে ইন শর্ট দেখব। ভিডিওগুলো বেশি বড় হবে না, শর্ট ভিডিওতে আমরা এগুলো খুব ভালো করে শিখব। তো এটা শুরু করা যাক। প্রথমে জেনে রাখার ভালো, আগের ভিডিওতে আমরা পড়েছি যে 395টি ধারা ছিল, বর্তমানে কিন্তু 470টির বেশি ধারা আছে। তারপরে কি আমরা পড়েছিলাম 8টি তপশিল হয়েছিল সংবিধান বানানোর সময়, এখন সেটা বেড়ে 12টা হয়ে গেছে। আর পার্ট ছিল 22টা, সেটা বেড়ে এখন 25টা হয়ে গেছে। তো এইগুলো বেড়ে গেছে সময়ের সাথে সাথে। তো প্রথমেই বলি, আমাদের যে প্রথম পর্ব সেটা ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ বা ইউনিয়ন এবং এর ভূখণ্ড, এই পার্টের আন্ডারে মোট 4টে আর্টিকেল আসে। প্রথম হচ্ছে কেন্দ্রের নাম ও ভূখণ্ড। কেন্দ্রের নাম ও ভূখণ্ড কি? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, মানে এই যে ভারত এবং ইন্ডিয়া দুটোই কিন্তু নাম, আর দুটো একই দেশের নাম, ভারতও যা ইন্ডিয়াও তাই। এবং মূল ভূখণ্ড, এগুলো সবটাই হচ্ছে 1 নম্বর আর্টিকেলের আন্ডারে পড়ে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে নতুন রাজ্যের অন্তর্ভুক্তি বা প্রতিষ্ঠা। যদি কখনো এরকম হয় বিদেশি কোনো রাষ্ট্রের কোনো জায়গা আমাদের দান করে দিতে চায় বা আমরা অধিগ্রহণ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাকে নতুন রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করতেই পারি। এর জন্য পার্লামেন্টে একটা সিম্পল মেজরিটি লাগে, সেক্ষেত্রে আমরা সেই এলাকাটাকে নিয়ে নিতে পারি। যেমন সিকিম কিন্তু এইভাবেই 1975 সালে আমাদের রাজ্য হিসাবে যোগ হয়েছিল মূল ভূখণ্ডে। নেক্সট হচ্ছে থার্ড হচ্ছে নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যসমূহের এলাকা সীমানা বা নামের পরিবর্তন, অর্থাৎ যে রাজ্যটা ছিল তাকেই ভেঙে বা এডিট করা, যাকে বলে এডিট করে আমি নতুন রাজ্য দুটো গঠন করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো, এগুলো সব করতে পারি। যেমন 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হলো, এটাও এই আর্টিকেলের আন্ডারেই পড়ে। আর চতুর্থটা একটু ইউনিক, সব জায়গায় পড়ানো হয় না। চতুর্থটা দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ওপরে যে 2 নাম্বার আর 3 নাম্বার ধারা পড়লাম, এই দুটো ধারা কখনো চেঞ্জ হয় না, কখনো। মানে 368 নম্বর ধারায় যে সংবিধান সংশোধনীর কথা বলা আছে, সেই ধারা অনুযায়ী সংশোধন হতে পারে না। আর যদি তফসিলের কথা বলা হয় বা শিডিউলের কথা বলা হয়, প্রথম এবং চতুর্থ শিডিউল কখনো এইভাবে সংশোধন হবে না। নেক্সট হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্বের সব আর্টিকেল পড়া লাগে না সাধারণত, কিছু বাদ যাবে। যেমন 4-এ তো শেষ হলো প্রথম পার্টটা, সেকেন্ড পার্ট শুরু হয় 5 থেকে। 5-এ হচ্ছে সংবিধান প্রবর্তনের সময় থেকে নাগরিকত্ব, মানে যেদিন থেকে সংবিধান লাগু হয়েছে সেদিন থেকে যারা নাগরিক, সেই নাগরিকত্ব। 6-7 একই রকম, পাকিস্তান রিলেটেড। 6 কি আছে? পাকিস্তান থেকে ভারতে অভিবাসী হওয়ার নির্দিষ্ট কিছু ব্যক্তির নাগরিক অধিকার। আর সাথে হচ্ছে পাকিস্তানে অভিবাসী হওয়া নির্দিষ্ট কিছু ব্যক্তির নাগরিক অধিকার। এটা অতটাও ইম্পর্টেন্ট না। 8টা খুব ভালো একটা আর্টিকেল জেনে রাখতে হবে। 8টা হচ্ছে এনআরআইদের জন্য। এনআরআই কারা? যারা ভারতের বংশোদ্ভূত কিন্তু ভারতের বাইরে বাস করে কোনো একটি দেশে। 9 নাম্বার কি? 9-এ মনে রাখতে হবে, 9-এ নাগরিক নয়। 9-এ নাগরিক নয়। কারা? কারা? যারা অলরেডি ভারত ছাড়াও অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে বা তাদের আছে, সেক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব তাদের বাতিল হয়ে যাবে। 10 নাম্বার কি? 10 নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট না, পড়তে হবে না। এবং 11 নাম্বারটা জেনে রাখা ভালো, যে পার্লামেন্ট চাইলে কিন্তু মানে নাগরিকত্বের যে বিষয়টা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এইটার অধিকার পার্লামেন্টের আছে। এটা 11 নম্বরে। এরপরে আমরা পড়ব ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এটা থার্ড পার্টে আছে, তৃতীয় পর্ব মৌলিক অধিকার। সাধারণত
এর যে শুরু হয়, এর বিভিন্ন আবার ভেতরেও পার্ট আছে। মৌলিক অধিকার তো আমরা বলবো যে এত থেকে এত ধারায় আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু পার্ট আছে, সেইগুলো জানতে হবে। যেমন সাধারণ যদি তেমন একটা 12 দাগেরটা ইম্পর্টেন্ট না, একটু জাস্ট জেনে রাখা বা যে রাষ্ট্রের সংজ্ঞা আছে। 13 নাম্বার কি, 13 নাম্বারে বলেছে যে ধরো এরকম কোনো একটা আইন এলো যেখানে মৌলিক অধিকার খর্ব হচ্ছে, মৌলিক অধিকারের অসামঞ্জস্যপূর্ণ কোনো বিহেভিয়ার ওখানে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সেই সকল আইন পুরোপুরি বাতিলযোগ্য। অর্থাৎ মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা মৌলিক অধিকারকে খর্বকারী কোনো আইন যদি আসে সেটা বাতিলযোগ্য। এইবার 14 থেকে যে 18 নাম্বার ধারা, 14 থেকে যে 18 নাম্বার ধারা, সেটা পুরোটাকেই বলা হয় সমতা, সমতার অধিকার, মানে সবাইকে সমান চোখে দেখতে হবে, এই রিলেটেড ধারা, এগুলো পরীক্ষায় আসে। তো 14 নাম্বারে কি আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 14 নাম্বারে আছে। 15তে কি আছে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ। 16তে কি আছে, সরকারি চাকরি, সরকারি চাকরিতে এমন কেউ না, কোনো ব্যক্তি থাকবে না যে ব্যক্তির বিশাল সুবিধা পাবে, এ বেশি পাবে না, এরকম না। সরকারি চাকরির সুযোগ সমতা বজায় থাকবে সেখানে। 17তে অস্পৃশ্যতা বিলোপ বা অস্পৃশ্যতা দূরীকরণ। 18তে উপাধির বিলোপ। এই কটা জানতে গেল সমতার অধিকার। লাস্টে যে উপাধির বিলোপ আছে, যেমন কথার কথা আগেকার সময় রাজা রামমোহন রায় ছিল, তো এখন এরকম কোনো ব্যক্তি যদি সত্যিকারেরই থেকে থাকে বর্তমানে রামমোহন রায়, সে তার নামের আগে রাজা কিন্তু লাগাতে পারবে না, অর্থাৎ উপাধি নেওয়া যাবে না। এরপর 19 থেকে 22, এটা হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অর্থ কি, এই 19-এর পার্টে কিন্তু 6টা আলাদা আলাদা পার্ট আছে এই 19-এর আন্ডারে। প্রথমটা কি, এটা লেখা হয়নি, লিখে নিতে পারো। প্রথমটা হচ্ছে বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। সেকেন্ড কি, জমায়েত হওয়ার স্বাধীনতা, জমায়েত হওয়ার স্বাধীনতা। এবার জমায়েতের ব্যাপার আছে, জমায়েতটা হতে গেলে তোমাকে অবশ্যই হতে হবে নিরস্ত্রভাবে এবং শান্তিপূর্ণভাবে, কোলাহল যেন না হয়, এবং নিরস্ত্রভাবে হতে হবে। থার্ড স্টেপ কি, কোনো সমিতি গঠন করতে পারা যাবে স্বাধীনভাবে, সমিতি গঠন। 4 নাম্বার কি, যে কোনো জায়গায় ভূখণ্ডে ঘোরা যাবে, যে কোনো স্থানে, মানে মূল ভূখণ্ডে ঘোরা যাবে। 5 নাম্বার কি, যে কোনো জায়গায় বাস করা যাবে, যে কোনো জায়গায় নিজের বসতি স্থাপন করা যাবে। আর লাস্ট যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবো, যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করে আমি খেতে পারবো মূল ভূখণ্ডে। তো এইটাই ছিল 19-এর আন্ডারে 1 2 3 4 5 6 করে টোটালটা। 20-তে কি, 20-তে হচ্ছে এইভাবে মনে রাখা যেতে পারে, 10-এর ডবল 20। তো 20-তে ডবল শাস্তি দেওয়া যাবে না, যতটা বিধিতে আছে শাস্তি ততটাই দেওয়া যাবে, বিধি বহির্ভূত কোনো এক্সট্রা শাস্তি দেওয়া যাবে না। 21-এ হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 21-এর কতে আছে শিক্ষার অধিকার, অর্থাৎ কি, যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের যে শিক্ষার অধিকার, সেটা দেওয়া আছে 21-এর কতে। 22-এ কি, 22-এ হচ্ছে আমাকে যদি গ্রেপ্তার করা হয় বা কাউকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে অবশ্যই অবশ্যই 24 ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে, কি তার অপরাধ জানাতে হবে, এটা হচ্ছে 22 নাম্বার ধারাতে আছে। তারপরে কি, শোষণের বিরুদ্ধে অধিকার, 23 এবং 24। 23 হচ্ছে মানব পাচার, জবরদস্তিমূলক শ্রম বা বেগার শ্রম, এগুলো কোনোভাবেই করানো যাবে না। আর 24-এ কি আছে, কলকারখানা ইত্যাদিতে শিশু শ্রম নিষিদ্ধকরণ, মানে কলকারখানাতে বা বিশেষ করে 14 বছরের নিচে, 14 বছরের নিচে কোনোভাবেই শিশু শ্রম করানো যাবে না। তো এটা মনে রাখা যেতে পারে যে 24 তার 10 বিয়োগ করলে 14, তো 14 বছরের নিচের বাচ্চাদের কিন্তু শিশু শ্রম করানো যাবে না। আচ্ছা, এরপর আসছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28। 25-এ কি বলছে, যে কোনো ব্যক্তি স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। আসল কথা 25 নম্বরে ধর্ম পালন যে যার মতো স্বাধীনভাবে করতে পারবে, এটাই বলা হয়েছে। 26 নম্বরে কি, সেই ধর্মের ওপর ভিত্তি করে যে কোনো কিছু, যে কোনো কিছু, সেই ধর্মের ওপর ভিত্তি করে যে কোনো নাগরিক যে কোনো অনুষ্ঠান বা ধর্মীয় সংগঠন পালন করতে পারবে।
এটাতে কেউ কাউকে বাধা দিতে পারবে না। 27 নাম্বার কি, যদি সে ধর্ম প্রচার করতে চায় বা যে কোনো ধর্ম রিলেটেড কোনো যদি কর এর বিষয় আসে, তাকে কোনোভাবেই কর প্রদান করতে হবে না। 28 আছে নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা বা ধর্মীয় উপাসনায় অংশগ্রহণের স্বাধীনতা। এরপরে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার যেটা, সেইটাতে 29 এবং 30 নম্বর ধারা আছে। 29-এ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা এবং 30-এ আছে ওদের সংখ্যালঘুদেরই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার। এইবার 31টা কোনোভাবেই ইম্পর্টেন্ট না, পড়তে হবে না এগুলো, 31-এরগুলো একটাও পড়ার দরকার নেই। 32 একটা ভিভিআই, 32 দাগ কি বলছে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, বা এটাকে বলা হয় রাইট টু কনস্টিটিউশন রেমেডিস, এবং হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশনও বলা হয়। তাই এটা হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। নেক্সট কি, 23-এ আছে যে বাহিনী, সেই বাহিনীর যে সেনাবাহিনীর যে মৌলিক অধিকার সমূহ, সেগুলোও সংশোধন করার ক্ষমতা কাদের আছে, সংসদদের আছে। 34-এ কি বলছে, 34টা ধরে নিই একটা এলাকায় সামরিক আইন বলবৎ আছে বা মার্শাল ল বলবৎ আছে, সেই অঞ্চলে একটা লোক যদি নিজের মৌলিক অধিকার ফলাতে যেতে চায়, তাকে দেওয়া হবে না। অর্থাৎ কি, সামরিক আইন বলবৎ থাকাকালীন কোনো অঞ্চলে সেই সমস্ত বিধিনিষেধকে মেনেই কাজ করতে হবে যা সেই সময় চলছে, অর্থাৎ মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ আসবে। আর 35 নম্বরে কি আছে, যে মৌলিক অধিকার রক্ষার্থে এবং কার্যকারী করার উদ্দেশ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। নট ইম্পর্টেন্ট। এরপর আসছি নেক্সট পার্ট, ডিপিএসপি, বা যাকে বলা হয় নির্দেশমূলক নীতিসমূহ বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি ডিপিএসপিটা? অ্যান্সার হচ্ছে আয়ারল্যান্ড। আর মৌলিক অধিকার নিয়েছিলাম কার থেকে? মৌলিক অধিকার নিয়েছিলাম আমরা আমেরিকার থেকে। নেক্সট 36 নম্বরে কি আছে? 36 নম্বরে সেই প্রথমে যেমন মৌলিক অধিকারের শুরুতেই 12 নম্বরে ছিল রাষ্ট্রের সংজ্ঞা, তেমনই এখানেও সংজ্ঞাই আছে। 37 নম্বর কি? 37টা অতটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নেই। 38 নাম্বার পড়ার দরকার নেই, তেমন একটা ইম্পর্টেন্ট না। 39-এর ক্ষেত্রে 39-এর এটা বা কটা খুব ইম্পর্টেন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট না। 39-এর ক কি বলছে, যে 39-এ বলছে ন্যায় বিচার এবং বিনা খরচে আইনগত সাহায্য প্রদান করা হবে। এখানে হয়তো একটু বানানটা ভুল হয়ে গেছে, এটা কি বিচার হতো? ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। 40টা ইম্পর্টেন্ট। 40টা কি আছে? গ্রাম পঞ্চায়েত গঠন। 40টা আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত গঠন। 41-এ কি বলা, যে কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং কিছু কিছু ক্ষেত্রে জনগণকে সাহায্য প্রদান করতে হবে। 42-এ কি? 42টা আসে সম্ভবত 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 42-এ বলা হয় যে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং কাজের সুপরিবেশ গঠন করতে হবে। মাতৃত্বকালীন ছুটি এবং কাজের সুপরিবেশ গঠন। 43-এ কি? 43-এ আছে হচ্ছে শ্রমিকের জন্য জীবন ধারণ উপযোগী মজুরি ইত্যাদি। এবং 43-এর কতে আছে শ্রমিকদের অংশগ্রহণের কথা, এবং খতে আছে খুব ইম্পর্টেন্ট সমবায় সমিতির প্রচার। 43 বি ফর ব্যাংক, সমবায় সমিতির প্রসার। 44-এ কি আছে? ইউনিফর্ম সিভিল কোড, এটা লিখে দিই নিচে, ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট 45-এ কি আছে? 45-এ আছে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার বিধান। এটা 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার। 46-এ কি আছে? 46 বলে তপশিলি জাতি উপজাতিদের উন্নতি আর্থিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, দুই দিক থেকে এদের যেন উন্নতি করা হয় তপশিলি জাতিদের জন্য। আচ্ছা, কিভাবে এটা লিঙ্ক করা যায়?
46 অর্থাৎ যে বছর 1946-এর কথা মনে করবো, যে বছর কনস্টিটিউশন তৈরি হয়, সেই বছর কনস্টিটিউশন তৈরির জন্য যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বসেছিল সেখানে B.R. আম্বেদকর ছিল চেয়ারম্যান। B.R. আম্বেদকর তো তিনি নিজেই তো এই দলিত শ্রেণী বা SC ST এদের জন্য ফাইট করতেন। তো তিনি সবার আগে 46-এ কি করবে কাজটা, 46-এ সবার আগে কাজ করবে ST SC-দের আর্থিক এবং শিক্ষাগত দিক থেকে উন্নয়নের। আচ্ছা, 46-এর পরে 47 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে প্রতিটা মানুষ কি চাইবে, যাতে পুষ্টিকর খাবার পাওয়া যায়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যের উন্নতি হোক। তো এটাই হচ্ছে 47 লিঙ্কন। নেক্সট হচ্ছে 48। মনে করবো যে 47-এ স্বাধীন হয়েছিল, তার পরের বছর 48-এ মানুষ 47-এ পুষ্টিকর খাবার পেয়ে গেছে, জীবন ধারণ তাদের ভালো হয়ে গেছে, এবার তাদের পশু কৃষি এগুলোতে তো ফোকাস করবে। তো 48-এ কৃষি ও পশুপালন। এইবার 48-এর যে অ্যামেন্ডমেন্টটা, সেটা 1972 সালে কিন্তু হয়েছিল, এটা 1972। এই 1972 সালে কি হয়, বন্যপ্রাণীদের এবং পরিবেশের সুরক্ষা উন্নয়ন নিয়ে 48-এর ক ধারাটি তৈরি হয়েছে। আচ্ছা, 49-এ কি আছে, 49-এ আছে যে স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ, গুরুত্বপূর্ণ স্থান, সেগুলো সুরক্ষা যেন প্রদান করা হয়। কীভাবে মনে রাখবো, যে কোনো গুরুত্বপূর্ণ সৌধতে যদি আমরা এন্ট্রি করতে যাই, টিকিট কত টাকা নেয়, 49 রুপিস। তো 49 নম্বর ধারায় আছে জাতীয় গুরুত্ব সম্পন্ন স্মৃতিস্তম্ভ। 50-এ কি আছে, 50-এ আছে 50-50। 50-এ আছে 50-50, অর্থাৎ বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা যেন এক না হয়, বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা যেন এক না হয়, আলাদা আলাদা থাকে। 50 এবং 51-তে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য 51 নম্বর ধারাকে আমরা প্রেফার করি। প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড মেনটেন অনারেবল রিলেশনস বিটুইন নেশনস। এই ছিল 51 নম্বর ধারার কথা। তো 51টা ধারা কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা শুরু করব মৌলিক কর্তব্য নামক 4-এর যে পার্টটা, সেখান থেকে। এরপরে ধীরে ধীরে আমরা কেন্দ্র রাজ্য এইভাবে 50টা করে আর্টিকেল করলে মোটামুটি 1-1.5 সপ্তাহে শেষ হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।